জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের কার্যক্রম বন্ধ সহ ৬ দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ করছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10:30টায় সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে এয়ারপোর্ট উত্তরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় একপাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে প্রধান কার্যালয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিক্ষোভকারীদের সাথে কোনো ধরনের বৈষম্য না করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আলোচনার জন্য 10 সদস্যের এক প্রতিনিধি দল গঠনের নির্দেশ দেন তিনি। এখানে 70% অর্থাৎ 7,000-এর মতো এয়ারফোর্সের লোক এখানে থাকবে, যেটা আমরা আমাদের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অপোজ করছি। কারণ এয়ারপোর্ট একটা সিভিল জায়গা, এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কোনো সামরিক এলাকা না। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত নিয়ে এদেশের অনেক বেকার আত্মহত্যা করবে এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। দীর্ঘ 2 ঘন্টার কর্মবিরতির পর দোষীদের শাস্তির আশ্বাসে মেট্রো রেল কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বর্তমানে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রীদের ভোগান্তিও কিছুটা কমেছে। গতকাল রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে এমআরটি পুলিশ মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেলের কর্মীরা। সকাল 7:30 থেকে মেট্রো রেলের টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই এ সময় বিনা টিকিটে মেট্রো ব্যবহার করেন। দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাসের পর সকাল 10:30 কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেন। আমরা মতিঝিলে যখন মেট্রো রেলে উঠলাম তখন টিকিটের প্রবলেম ছিল আর কি, টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না, সম্ভবত তাদের কোনো আন্দোলন ছিল। এখন ভোগান্তি হচ্ছে না, এখন টিকিট পেতে সমস্যা হচ্ছে না। সমস্যা হয়তো 9টার আগ থেকে সমস্যা হয়তো টিকিট পেতে। মতিঝিলের ওখান থেকে টিকিট পেতে সমস্যা হয়েছিল, তো আমাদেরকে তখন ওখান থেকে চলে আসতে হয়। আমরা অমনি উঠছি, দেন আসে ওইখানে আবার টিকিট বাড়তি টাকা ভাড়া দিয়ে আমরা আবার পাস হয়ে বেরিয়েছি আর কি। কাজীপাড়া স্টেশন থেকে আমি উঠেছিলাম, তো ওদের মনে হয় স্ক্যানিং মেশিনে কোনো প্রবলেম আছে। তো আমরা যারা এসেছি সবারই একই অবস্থা আর কি, আমরা স্ক্যাচ করতে পারি নাই। ভারতীয় গণমাধ্যমের অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা ও গুরুত্ব আলোচনায় কর্মশালায় কথা বলেন তিনি। পাসপোর্ট পেতে প্রবাসীদের দুর্ভোগ শীঘ্রই দূর হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি সরকার কাজ করছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, আগামীতে চামড়ার মতো এই শিল্পেও সফট লোন পাওয়ার সুযোগ তৈরি হবে। দিনব্যাপী কর্মশালায় প্রায় 70 জন গণমাধ্যম কর্মী অংশ নেন। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। দেশের স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেরি হলেও মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি, এমন মন্তব্য করেন তিনি। সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি আরও লেখেন, 2 বছর আগে বিএনপির দেয়া 31 দফা সংস্কার নিয়ে কেউ কথা বলেনি। আর এই 31 দফা সংস্কারের সাথে বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে তার মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না বিএনপির এ নেতা। এছাড়া তিনি আরও বলেন, যারা জঙ্গি উগ্র মনোভাব পোষণ করে তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এমনকি সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে বলে মন্তব্য করেন তিনি।
জনগণের বিশ্বাস অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির 15 বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বলেন, বিগত 16 বছরে শেখ হাসিনার শাসনামল ছিল অপরাধীদের অভয়ারণ্য। তাই তার দুঃশাসনের কারণেই সমাজ আজ কলুষিত। এদিকে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আশ্বাস জানান। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু যদি গরিবসী হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মাধ্যমে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সোমবার ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়। ইসি সানাউল্লাহ জানান, ওআইসিভুক্ত দেশগুলো থেকে কেউ কেউ পর্যবেক্ষক হতে ইসির কাছে আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে যদি পোস্টাল ব্যালট থাকতেই হয়, তো আমরা সেটাকেও একটা পদ্ধতি হিসেবে রেখেছি। দ্বিতীয় পদ্ধতি আমরা বলেছি অনলাইন পদ্ধতি। আজকেও আমরা আমাদের যেসব দেশ আজকে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রদূতরা, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। আর ফাইনালি আপনার প্রক্সি ভোটিং। বরগুনায় মেয়ের ধর্ষণ মামলায় বাদী নিহত মন্টু দাসের খুনিদের শীঘ্রই চিহ্নিত করার দাবি জানান বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11:30টার দিকে বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাতের পর একথা বলেন তিনি। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান জামায়াতের আমির। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা, এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো, এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। বরগুনায় ধর্ষণের মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যার ঘটনায় নিহতের বাড়িতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করেন তিনি। সকাল 8টার দিকে বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের বাড়িতে যান দলের ভাইস চেয়ারম্যান মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরে মন্টু দাসের পরিবারের হাতে সহায়তার 1 লাখ টাকা তুলে দেন তিনি। এর আগে গেল 5 মার্চ 7ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে বরগুনা সদর থানার মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। এই ঘটনার জের ধরে গেল 11 মার্চ রাতে হত্যা করা হয় তাকে। আমরা 1 লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা ওই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব।
6 বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আরশাদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বেলা 11টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন 4-এর বিচারক এ রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, ধর্ষণের ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নন। দণ্ডিত আসামি যেন কোনোভাবে জামিনে বের হতে না পারে তা নিশ্চিত করবে সরকার। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, এই ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও জরিমানার টাকা আদায় করা হবে। আসামি আরশাদ 6 বছরের একটা মেয়েকে সিগারেট এবং শ্যাম্পু আনার কথা বলে তাকে দিয়ে শ্যাম্পু আনায় এবং আনানোর পরে তাকে একটা বাসায় পরিত্যক্ত বাসায় নিয়ে তাকে শ্যাম্পু লাগিয়ে তাকে ধর্ষণ করছে। এই মামলায় বিজ্ঞ আদালত মুন্সি মশিয়ার রহমান সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা আসামিকে জরিমানা করেছে, অনাদায়ে 1 বছরের সাজা প্রদান করেছে। এবং এই টাকা 1 লক্ষ টাকা যার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এইগুলা বিক্রি করে হলেও তাকে দেওয়ার জন্য, ভিকটিমকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে। রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শাহজাহান খানকে আদালতে তুলে 5 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এদিন চকবাজার থানার আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম রাজৌ, মাদারীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমানকে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজের আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আলাবামাকে লন্ডভন্ড করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী টর্নেডো। 7 অঙ্গরাজ্য এখন পর্যন্ত 40 জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ওকলাহোমায় দাবানলে পুড়েছে প্রায় 2.25 লাখ একর এলাকা। 7 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 40 জনের প্রাণ গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 3 লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত 5 কোটির বেশি মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। টেক্সাস, আরকানসাস ও মিজোরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে 3 অঙ্গরাজ্যে। টর্নেডো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ। এদিকে ওকলাহোমায় কয়েকটি স্থানে জ্বলছে দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 2.25 লাখ একর এলাকা। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন লেগে 59 জনের মৃত্যুর ঘটনায় ক্লাবের মালিক সহ 20 জনের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আহত 1.5 শতাধিক মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর আহত। নাইট ক্লাবে প্যারোটেকনিক ডিভাইস ব্যবহারের কারণে ভয়াবহ এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে কারণে পুরো কনসার্ট হলে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইট ক্লাবটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। ইউরোপের ছোট বলকান এই দেশটি কয়েক বছরে এই ধরনের বিপর্যয় দেখেনি। মর্মান্তিক এই ঘটনায় কোকানি শহরে 7 দিনের শোক চলছে। এবারে খেলার খবর। বাংলাদেশ নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে বলে জানিয়েছেন ইংলিশ ফুটবল লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। দেশে পৌঁছে সিলেট বিমানবন্দরে তিনি একথা বলেন। সোমবার দুপুর 12:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এই ফুটবলার। রোববার বাংলাদেশ সময় রাত 2টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন হামজা। বাফুফের কর্মকর্তারা হামজা ও তার পরিবারকে বরণ করে নেন। হামজাকে সচক্ষে এক নজর দেখতে সিলেট এয়ারপোর্টের সামনে অনেক ভক্ত সমর্থক ভিড় করেন। কেউ কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন। হামজা আগেও বাংলাদেশে এসেছেন, তবে এবারের আশাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। স্মরণীয় এই সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।
শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।